সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা গুণগত রসায়নের উপর এর আগে একটি এমসিকিউ ক্লাস নিয়েছিলাম, যেখানে বিভিন্ন এমসিকিউ প্রশ্ন এই চ্যাপ্টার থেকে বিভিন্ন বোর্ডে বা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় যেগুলো এসেছে সেগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করা হবে ইনশাল্লাহ। এক্ষেত্রে যেটি সঠিক উত্তর সেটি কেন সঠিক উত্তর, এবং যেগুলো ভুল উত্তর কেন সেগুলো ভুল উত্তর, এই টোটাল বিষয়গুলো এখানে আলোচনায় আনা হবে। কাজেই তোমরা এমসিকিউগুলো সবসময় দেখতে থাকো। দেখতে থাকলে তোমাদের আইডিয়াগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া যারা চ্যাপ্টারটি এর আগে পড়েছো, কোনো কোনো জায়গায় টুকটাক প্রবলেম আছে, কনসেপশনে ত্রুটি আছে, তারাও এই জিনিসগুলো দেখতে দেখতে ইনশাআল্লাহ তোমাদের ওই কনসেপশনগুলো কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে একটি কথা মনে রাখবে, তোমাদেরকে আমি যেই চ্যাপ্টারের মধ্যে 22টি লেকচার শিট দিয়েছি, সেই লেকচার শিটের লেকচারগুলো এবং লেকচার প্ল্যান যেগুলো দিয়েছি ক্লাস করানোর সময়, সেগুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে। সেগুলো সম্পর্কে যত ভালো আইডিয়া থাকবে, তত এই এমসিকিউ সলিউশন ক্লাসগুলো তোমাদের খুব ভালো হবে। এছাড়া তোমরা এই চ্যাপ্টারের উপর আমি সংকরীকরণ এবং অধিক্রমণের উপর 3টা ক্লাস নিয়েছি, সেগুলো দুঃখিত, এই চ্যাপ্টারের না। আমরা এই চ্যাপ্টারের উপর অন্য কোনো ক্লাস নেওয়া হয়নি, এমসিকিউ সলিউশন ক্লাসগুলো নেওয়া হচ্ছে। সো এগুলো দেখতে থাকো। ইনশাল্লাহ ভবিষ্যতে আমি বিভিন্ন টপিক ধরেও কিছু ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছি, যেটা এই চ্যাপ্টারের সাথে সংশ্লিষ্ট। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার আজকের মূল আলোচনায়। দেখো, প্রথম প্রশ্ন, গতকাল 24টি প্রশ্নের পরে বাষ্পপাতনের সাহায্যে উপাদান সংগ্রহ করা হয় নিচের কোন উৎস বা মিশ্রণ থেকে? বাষ্পপাতনের সাহায্যে, খেয়াল করো, বাষ্পপাতন জিনিসটা কি সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। বাষ্প দ্বারা পাতন। বাষ্প কি? পানির ভ্যাপার ফর্ম বা গ্যাসীয় ফর্ম। তাহলে বাষ্পপাতন কি? যখন পানি গ্যাসীয় ফর্মে কোনো একটা মিশ্রণের মধ্যে দেয়া হয়, তখন ওই মিশ্রণের কোনো পদার্থ যদি এই পানির গ্যাসীয় বা বাষ্প ফর্মে তার সাথে উদ্দায়ী হয়, তখন সেটা হচ্ছে বাষ্পপাতন। কেন পাতন? কারণ এটা প্রথমে বাষ্পের সাথে ওই পদার্থটি উদ্দায়ী বা বাষ্পীভূত হয় এবং পরবর্তীতে সেটি ঘনীভূত হয়। তাহলে বাষ্পপাতন এক ধরনের পাতন। এই ক্ষেত্রে প্রথমে বাষ্প দ্বারা মিশ্রণ থেকে কাঙ্ক্ষিত পদার্থটি উদ্দায়ী হয়, পরবর্তীতে সেটি পাতন করা হয়, সেটিকে শীতকের মাধ্যমে পাতন করা হয়। তাহলে এখানে কি কি থাকলো? বাষ্প, তারপরে হচ্ছে বাষ্পে পদার্থটির উদ্দায়িতা, এবং সর্বশেষ শীতকের মাধ্যমে পদার্থটির পাতন। শীতকের মাধ্যমে উদ্দায়ী পদার্থের পাতন। উদ্দায়ী পদার্থের পাতন, এটি হচ্ছে বাষ্পপাতনের কি পয়েন্টস। প্রথমে বাষ্প ব্যবহার করা হচ্ছে, সেই বাষ্পে পদার্থের উদ্দায়িতা, তার মানে মিশ্রণের মধ্যে বাষ্পের মধ্যে ওই পদার্থটি উদ্দায়ী হয়, পরবর্তীতে শীতকের মাধ্যমে উদ্দায়ী পদার্থের পাতন করা হচ্ছে। এই হচ্ছে বাষ্পপাতন। এখন বাষ্পপাতনের সাহায্যে উপাদান সংগ্রহ করা হয় নিচের কোন উৎস বা মিশ্রণ থেকে? খেয়াল করো, মিথানল ও ইথানলের মিশ্রণ। আচ্ছা, মিথানল এবং ইথানলের মিশ্রণ, এটির মধ্যে স্ফুটনাঙ্কের পার্থক্য মাত্র 14.3 ডিগ্রি। অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে আংশিক পাতন করার ফ্যাক্টর কাজ করবে। যখন স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রি বা তার চেয়ে কম হবে, তখন আসলে আংশিক পাতন করা হয়। তার মানে এই ক্ষেত্রে প্রথম অপশনটি হবে না, কারণ এখানে
মিথানল কিংবা ইথানল বাষ্পের মধ্যে দিলে উদ্দায়ী হয় না। এই যে যেহেতু সে উদ্দায়ী হয় না, তার মানে প্রথম অপশনটি বাদ। কোনো অপশন কেন বাদ যাবে সেই বিষয়টি কিন্তু তোমাকে ক্লিয়ারলি বুঝতে হবে। দ্বিতীয় অপশন, উদ্ভিদ থেকে প্রয়োজনীয় তেল সংগ্রহ। উদ্ভিদের মধ্যে বিভিন্ন তেল থাকে, সেটা উদ্ভিদের পাতার মধ্যে থাকে। এখন এই তেলগুলো পাতার মধ্যে যখন থাকে, তখন এই পাতাকে তোমার কোনো একটা পাত্রে রেখে সেই পাতার মধ্যে যখন আমরা জলীয় বাষ্প প্রবাহিত করতে থাকি, তখন সেই জলীয় বাষ্পের কারণে পাতার ভিতরের জৈব তেলগুলো উদ্দায়ী হয়, জৈব তেলগুলো বাষ্পে উদ্দায়ী হয়। যেহেতু উদ্ভিদের পাতায় জৈব তেলগুলো উদ্দায়ী হয়, তাই এই ক্ষেত্রে কি হবে, এটি বাষ্পপাতনের সাহায্যে এর উপাদান সংগ্রহ করা যাবে। তাহলে মূল কথাটি হচ্ছে যে প্রথমে বাষ্প দ্বারা দেখতে হবে যে পদার্থটির উদ্দায়িতা আছে কিনা, যে পদার্থটিকে আমরা কোনো উৎস বা মিশ্রণ থেকে আলাদা করতে যাচ্ছি। 3 নম্বর পয়েন্ট, লেমন গ্রাস থেকে সাইট্রাল সুগন্ধি সংগ্রহ বা আহরণ। দেখো, আমরা যে বিভিন্ন বডি স্প্রে কিংবা সেন্ট ব্যবহার করি, এগুলো বিভিন্ন ধরনের উদ্ভিদের নির্যাস, অর্থাৎ বিভিন্ন উদ্ভিদের ভিতরে এক ধরনের ফ্লেভার থাকে বা নির্যাস থাকে, যেটি এই ক্ষেত্রে কি করা হয়, ব্যবহার করা হয়ে থাকে। তার মানে লেমন গ্রাস থেকে সাইট্রাল সুগন্ধি আহরণ যেটি, সেটির ক্ষেত্রেও এরকম সেই লেমন গ্রাস থেকে সাইট্রালটি আহরণ করতে গেলে প্রথমে বাষ্পের মধ্যে সেটি উদ্দায়ী হয়, উদ্দায়ী হওয়ার পরে তার পাতন করা যায়। তাই এই প্রশ্নটির সঠিক উত্তর হবে 2 এবং 3। সো তোমরা আশা করি বুঝতে পারছো যে কেন 2 এবং 3 সঠিক উত্তর হবে, তার কিন্তু আমি বিস্তারিত ব্যাখ্যা সহ জিনিসটি বললাম। আর কেন 1 নম্বরটা হবে না সেটিও নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা মনে রাখবে যে ব্যাখ্যা সহ জানাটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেগুলো বহুপদী প্রশ্ন, বহুপদী প্রশ্নের ব্যাখ্যা সহ জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমার একই সাথে অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোন অরবিটাল চিত্রে আফবাউ নীতি বা হুন্ডের নীতি মানা হয়নি? যদি দেখতে কখনো প্রবলেম হয়, ব্লার হয়ে যায়, আমাকে একটু কমেন্ট করে জানাবে। নিচের কোন অরবিটাল চিত্রে আফবাউ নীতি? আচ্ছা দেখি, আফবাউ নীতি কি ছিল? যার n+l এর মান কম, ইলেকট্রন আগে সেটিতে প্রবেশ করবে। তাহলে দেখি তো 2s 2p, এখানে কি আফবাউ নীতি মেনেছে? হ্যাঁ, কারণ আগে 2s এ প্রবেশ করবে, তারপরে 2p-তে প্রবেশ করবে। কেননা 2s এর জন্য n+l এর মান হচ্ছে 2 + 0, 2 + 0, 2p-র জন্য 2 + 1। তাহলে n+l এর মান কম হচ্ছে 2s এর, তাহলে আগে 2s এ প্রবেশ করেছে, পরবর্তীতে 2p-তে প্রবেশ করেছে। এখন হুন্ডের নীতি কি? হুন্ডের নীতি হচ্ছে সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটালে ইলেকট্রন সর্বাধিক অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে। তাহলে দেখো তো, সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল কোথায় আছে? 2p এর ক্ষেত্রে আছে। এই যে 2p-তে 3টা সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে। এই ক্ষেত্রে 3টা অরবিটালেই তারা কিন্তু একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করেছে। হুন্ডের নীতির দ্বিতীয় অংশ হচ্ছে এবং তাদের স্পিন একইমুখী হবে। দেখো, তিনোটার স্পিন ঊর্ধ্বমুখী, এই যে এভাবে চিহ্ন দেওয়া হয়েছে, তার মানে এটা কি? ঊর্ধ্বমুখী চিহ্ন, তার মানে এটা সঠিক। ক্ষয়ের ক্ষেত্রে দেখো 3s 3p, আফবাউ নীতি অনুযায়ী যদি চিন্তা করি তাহলে 3s এর পরেই 3p ঢুকবে। হুন্ডের নীতি অনুযায়ী যদি চিন্তা করি, 3s এ প্রথমে 2টা ইলেকট্রন প্রবেশ করেছে, পরবর্তীতে 3p-তে যেহেতু 2টা ইলেকট্রন এখানে দেখা যাচ্ছে, তাই প্রথমে একটি ইলেকট্রন 3p-র প্রথম অরবিটালে এবং পরে আরেকটি ইলেকট্রন 3p-র দ্বিতীয় অরবিটালে প্রবেশ করেছে, তার মানে এটিও সঠিক। এরপরে দেখো 5s 5p, এই সিরিয়ালটিও ঠিক আছে। 5s-এ 2টি ইলেকট্রন প্রবেশ করেছে, পরবর্তীতে 5p-তে
3টি ইলেকট্রন ঊর্ধ্বমুখীতে প্রবেশ করেছে, তার মানে এটিও সঠিক। সো আশা করি তোমরা বুঝতে পারছো কেন এগুলো সঠিক। পরবর্তীতে 4 নম্বর অপশনটা দেখো। 4 নম্বর অপশনে 4s-এ 2টি ইলেকট্রন প্রবেশ করেছে, ঠিক আছে, অপোজিট স্পিনে। 3D-তে 4টা ইলেকট্রন আছে, 4টার মধ্যে প্রথমটাতে 2টা, পরেরটাতে 1টা, তারপরটাতে 1টা। না, এটি হবে না, কারণ 4টা ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমটাতে 1টা, দ্বিতীয়টাতে 1টা, তৃতীয়টাতে 1টা এবং চতুর্থটাতেও 1টা ইলেকট্রন যাওয়ার কথা ছিল, এবং এরা সবাই ঊর্ধ্বমুখী স্পিনে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা সেটা না করে প্রথমটাতে কি করেছি, 2টা ইলেকট্রন দিয়েছি অপোজিট স্পিনে। তার মানে এটি আসলে রুলসগুলো মানে নাই, তাই এটি হচ্ছে এই ক্ষেত্রে কি সঠিক উত্তর। তার মানে প্রশ্নে কিন্তু আহ্বাও নীতি এবং হুন্ডের নীতি দুইটি জানতে চাওয়া হয়েছে। তাহলে প্রথমে দেখেছি আমরা আহ্বাও নীতি মেনটেন করেছে কিনা, পরবর্তীতে আমরা দেখেছি যে তারা হুন্ডের নীতি ফলো করেছে কিনা। ওকে, তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। এবার 27 নম্বর প্রশ্নটির দিকে আমরা যদি তাকাই, 27 নম্বরে দেখো, নিচের কোন অরবিটাল চিত্রে আহ্বাও নীতি এবং হুন্ডের নীতি মানা হয়নি। এবার বলা হচ্ছে কোনটিতে মানা হয়নি। আচ্ছা, একই ধরনের প্রশ্ন। তাহলে দেখো 2s 2p, হ্যাঁ এইটা কিন্তু বহুপদী। দেখো 2pটা মানা হয়নি কেন, কারণ 2pর প্রথমটা দেওয়া হয়েছে ঊর্ধ্বমুখী, আর দেখো নিচের চিহ্ন দ্বিতীয় ইলেকট্রনটা দেওয়া হচ্ছে নিম্নমুখীতে, তার মানে এটি মানা হয়নি, কারণ দুইটাই ঊর্ধ্বমুখী হওয়া উচিত ছিল। এরপরে দেখো 6s 2 5d, 5d ক্ষেত্রে মানা হয়নি, কারণ এখানে 2টা ইলেকট্রন দেখানো হয়েছে, আসলে এখানে একটা হতো, পরেরটাতে একটা ঠিক আছে, 3 নম্বরটাতে একটা ঠিক আছে, আর আরেকটা ইলেকট্রন হয়তো এখানে, যেটা প্রথমটাতে দেখানো হয়েছিল, তার মানে এটিও মানা হয়নি। 5s 4d, 5s-এ 2টা ইলেকট্রন ছিল, ঠিক আছে। এরপরে 4d-তে আমার কি হয়েছে, 2টা ইলেকট্রন একটা করে গিয়েছে, এটিও ঠিক আছে। সো আমার মনে হয় বুঝতে পারছো, তার মানে এটি ঠিক ছিল, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে 1 ও 2, অর্থাৎ প্রথম দুই ক্ষেত্রে মানা হয়নি। প্রশ্নে জানতে চেয়েছে কোন ক্ষেত্রে মানা হয়নি। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা দেখতে থাকো, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রয়োজনে তোমরা দেখার পরে এগুলো বারবার দেখবে, বারবার দেখলে জিনিসগুলো আত্মস্থ হয়ে যাবে, আর এগুলো যত বেশি দেখবে, প্র্যাকটিস করবে, তত বেশি আত্মস্থ হবে এবং মেইন পরীক্ষায় তত ভালো করতে পারবে। এটি সবসময় মনে রাখবে যে বিজ্ঞানে, বিশেষ করে কেমিস্ট্রিতে ভালো করার জন্য তোমাকে অনেক ছোট ছোট প্রশ্ন পড়তে হবে। ছোট ছোট প্রশ্ন পড়ার জন্য প্র্যাকটিসের বিকল্প নেই, এবং সেই ক্ষেত্রে অবশ্যই আগে বিষয়গুলো খুব ভালো করে বুঝতে হবে। 28 নম্বর প্রশ্নে বলছে, মস্তিষ্কের টিউমার নির্ণয়ে সর্বাধিক ব্যবহৃত হয় কোন পদ্ধতি। কোন পদ্ধতিটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মস্তিষ্কের টিউমারের ক্ষেত্রে, এটি জানতে যাচ্ছে। আচ্ছা, এখন এই মস্তিষ্কের মধ্যে টিউমার হয় কিনা এই জিনিসগুলো বোঝার জন্য আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে MRI, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। তোমরা নিশ্চয়ই জানো MRI মানে হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ঠিক আছে। এই ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিংটা যদি আমরা ব্যবহার করি, তাহলে আমার এখানে যে প্রোটন আছে পানিতে, পানির যে প্রোটনটা আছে সেই প্রোটনটা আমার কি করবে, ম্যাগনেটিক বাহ্যিক শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড দ্বারা রেজোনেন্স তৈরি করে। পানির যে প্রোটন, সেই প্রোটনটা বাহ্যিক শক্তিশালী রেজোনেন্স দ্বারা, আমি আবার বলছি, পানিতে কি থাকে, হাইড্রোজেন থাকে। এই হাইড্রোজেন কি করে, এই হাইড্রোজেনের মধ্যে সিঙ্গেল প্রোটন আছে, এই প্রোটন কি করে, বাহ্যিক শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড দ্বারা, এটি গত ক্লাসের লেকচারও আমি দেখিয়েছিলাম ইন ডিটেল, বাহ্যিক শক্তিশালী রেজোনেন্স ম্যাগনেটিক ফিল্ড দ্বারা তার মধ্যে কি হয়, পানির প্রোটনের
রেজোনেন্স হয়। অর্থাৎ রেজোনেন্স কি, তারা বিভিন্ন দিকে বিন্যস্ত থাকে প্রোটনগুলো। যখন তুমি বাহ্যিক শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডে আনলে তখন কি হবে, তারা একটা নির্দিষ্ট দিকে অধিকাংশগুলো অ্যালাইন্ড হবে বা বিন্যস্ত হবে। এটাকে বলা হয় ম্যাগনেটিক রেজোনেন্স। অধিকাংশগুলো একদিকে বিন্যস্ত হয়, অল্প কয়টা উল্টা দিকে বিন্যস্ত হয়। যেটা উল্টা দিকে বিন্যস্ত হয় তার শক্তিটা কিছুটা বেশি থাকে। তাহলে বাহ্যিক শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রোটনের বিচ্ছিন্নভাবে যেই ডিরেকশন বা দিক থাকে তার একটা রেজোনেন্স হয়। এই রেজোনেন্সের ফ্যাক্টরটাকে কাজে লাগিয়ে আমরা এক ধরনের ইমেজ তৈরি করতে পারি, সেটাকে বলা হয় এমআরআই বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এখন কারো মস্তিষ্কের মধ্যে যদি টিউমার থাকে, একটি কথা মনে রাখতে হবে, মস্তিষ্কের মধ্যে যদি টিউমার থাকে তখন মস্তিষ্কের যেই রেজোনেন্স ইমেজ পাওয়া যাবে সেটা সুস্থ মস্তিষ্কের রেজোনেন্স ইমেজের মতো হবে না। তার মানে যেহেতু সুস্থ মস্তিষ্কের ইমেজ আর টিউমার থাকা মস্তিষ্কের ইমেজ যেহেতু একই রকম হবে না, সেজন্য আমরা এই ক্ষেত্রে এমআরআই এর মাধ্যমে আমরা কনফার্ম হব যে অ্যাকচুয়ালি আমার যেই মস্তিষ্কের এমআরআই করা হলো সেই মস্তিষ্কটিতে টিউমার আছে কিংবা নাই, এই বিষয়টি আমরা কনফার্ম হতে পারবো। ঠিক আছে? কারণ যদি টিউমার থাকে তাহলে সেখানে পানির পরিমাণ বেড়ে যাবে, আর যদি পানির পরিমাণ বেড়ে যায় তখন সেই ক্ষেত্রে সেখানে পানিতে প্রোটনের পরিমাণ বাড়বে, আর প্রোটনের পরিমাণ বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে সেটি অন্য ধরনের ইমেজ দিবে। অ্যাকচুয়ালি এরকম কিছু ইমেজ পাওয়া যায়, এগুলো সিগনালে পরিণত করা হয়, মানুষের ব্রেনটাকে এরকম বিভিন্ন সিগনালে পরিণত করা হয়। এই সিগনাল দেখা যায় যে সুস্থ মস্তিষ্কের জন্য একরকম আসে, আর অসুস্থ মস্তিষ্কের জন্য এটি আরেক রকম আসে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কে, এমআরআই। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝলাম, এখানে মূল ফ্যাক্টরটা বুঝলাম যে এমআরআই, এবং কেন এমআরআই সেটার ব্যাখ্যা সহ দেখলাম। এরপরের প্রশ্ন, পরমাণুর কোন ধর্মের উপর নির্ভর করে এনএমআর, অর্থাৎ নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এই নিউক্লিয়াসের ম্যাগনেটিক রেজোনেন্স এটা কোন ধর্মের উপর ডিপেন্ড করে? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে চৌম্বক ধর্মের উপর। ওই যে নিউক্লিয়াসের, এটা একটু আগে বললাম যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে ম্যাগনেটিক রেজোনেন্স হয়। তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন বা নিউট্রন থাকে তার ম্যাগনেটিক রেজোনেন্স হয় কেন? কারণ বাহ্যিক শক্তিশালী চুম্বক ক্ষেত্রের মধ্যে আমরা যখন কিছু কিছু পরমাণুর প্রোটন রাখি, তখন সেই কিছু কিছু পরমাণুর নিউক্লিয়াস রাখি, তখন সেই নিউক্লিয়াসের অযুগ্ম নিউট্রন অথবা অযুগ্ম প্রোটন বাহ্যিক শক্তিশালী চুম্বক ক্ষেত্রের প্রভাবে অধিকাংশগুলো একটা নির্দিষ্ট দিকে বিন্যস্ত হয়ে যায়। এই যে দেখো, এরা বিভিন্ন দিকে বিন্যস্ত ছিল, শক্তিশালী চুম্বক ক্ষেত্রের প্রভাবে তারা অধিকাংশ একটা নির্দিষ্ট দিকে বিন্যস্ত হয়, অল্প কয়টা উল্টা দিকে বিন্যস্ত হয়। এই ঘটনাটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতিতে রেজোনেন্স, অর্থাৎ দিস ইজ ম্যাগনেটিক রেজোনেন্স। তাহলে এই ম্যাগনেটিক রেজোনেন্স এই বিষয়টা হয়, তার মানে বিষয়টা আনসার হচ্ছে যে নিউক্লিয়াসের ম্যাগনেটিক রেজোনেন্স হয় কেন? চুম্বক ধর্মের কারণে। ওই যে শক্তিশালী চুম্বক ক্ষেত্র ব্যবহার করছি, তো চুম্বক ক্ষেত্রের প্রতি নিউক্লিয়াসের চুম্বকীয় বৈশিষ্ট্য আছে বলেই এই রেজোনেন্সটা হয়ে থাকে। তাই সঠিক উত্তর হচ্ছে চুম্বক ধর্ম। বৈদ্যুতিক ধর্ম এখানে এটা হবে না, বিদ্যুতের এখানে কোনো ফ্যাক্টর নাই, কারণ ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়। কেমিক্যাল বৈশিষ্ট্য তো নাই, তেজস্ক্রিয় বৈশিষ্ট্য এখানে নাই, কারণ এখানে কোনো রিয়াকশন ঘটে না, তাই কেমিক্যালের এই ব্যাপারগুলো এখানে হবে না। জাল নোট শনাক্তকরণে কোন পদ্ধতির সাহায্য নেবে? এক্ষেত্রে ইউভি রশ্মি ব্যবহার করা হয়। ইউভি
ডট এটা তোমাদের সিলেবাসে নাই। এমআরআই তো একটু আগেই বললাম। এমআরআই হচ্ছে ইমেজ, যেটা এনএমআর টেকনোলজি ব্যবহার করে এমআরআই করা হয়। আচ্ছা, এখন জাল টাকাতে ইউভির বিষয়টা কি? ইউভির বিষয়টা হচ্ছে যে জাল টাকার মধ্যে এক ধরনের, আসল টাকাতে এক ধরনের কালি ইউজ করা হয় যেটাকে বলে ফসফোর কালি। এই কালিটার একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা কি? সে ফ্লোরোসেন্স দেখায়। সে ফ্লোরোসেন্স জিনিসটা কি? ফ্লোরোসেন্স হচ্ছে, সে হচ্ছে তোমার, আচ্ছা আমরা ফ্লোরোসেন্স জিনিসটা কি সেটি যদি আমরা একটু দেখার চেষ্টা করি ইন ডিটেলে। দেখো আমি একটু চিত্র এঁকে দেখাই। ফ্লোরোসেন্স বিষয়টা হলো যে ধরো এটা হচ্ছে ইলেকট্রনীয় শক্তি স্তর, এটা একটা ইলেকট্রনীয় শক্তি স্তর, ঠিক আছে? এখন যেটা হয় সেটা হলো যে ইলেকট্রন, ধরো এটা একটা N1 একটা কক্ষপথ, এটা N2 একটা কক্ষপথ। ইলেকট্রন কি করে? জাম্প দিয়ে শক্তি শোষণ করে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে গমন করতে পারে। তাহলে ধরো সে N1 থেকে N2-তে গমন করলো, এটা হচ্ছে N2। এখন এখানে যখন সে গমন করবে, একটা স্যাম্পলের মধ্যে কোটি 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 এরকম পরমাণু থাকে, পরমাণুর জুড়িতে এরকম ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনীয় কক্ষপথগুলোর মাঝখানে কিছু ছোট ছোট কক্ষপথ আছে এদের মাঝখানে। যেমন এই যে এখানে কিছু ছোট কক্ষপথ আছে, এগুলাকে বলা হয় কম্পনীয় শক্তি স্তর। ইলেকট্রনীয় শক্তি স্তরের মতো কিছু কম্পনীয় শক্তি স্তর আছে। যখন অসংখ্য ইলেকট্রন এরকম উপরে উঠার পরে তাদের নিজেদের মধ্যে একটা কলিশন বা ফ্রিকশন হয়। ফ্রিকশনের কারণে এখানে কিছুটা সিস্টেম লস হয়। এই যে সিস্টেম লস হয়ে এসে কিছুটা শক্তি ছেড়ে দেয়। এখন উত্তেজিত ইলেকট্রন দেখো উঠেছিল এখানে, কিন্তু এখানে কিছু শক্তি ছেড়ে দিয়েছে। তার পরবর্তীতে সেই যে কাজটা করে, সে যখন কিছু শক্তি ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে এই অবস্থা থেকে সে শক্তি বিকিরণ করে নিচে নেমে আসে। তাহলে দেখো সে যে পরিমাণ শক্তি শোষণ করলো তার চেয়ে কম পরিমাণ শক্তি বিকিরণ করেছে। তাহলে আমরা যদি কথাটাকে এইভাবে লিখি যে শোষিত শক্তি এক্ষেত্রে, শোষিত শক্তি ইলেকট্রনের, ইলেকট্রনের শোষিত শক্তি ইজ গ্রেটার দেন বিকিরিত শক্তি, এটা লিখতে পারি চিত্র অনুযায়ী। এখন দেখো দেখা যায় এক্ষেত্রে সে শোষিত শক্তিটা হচ্ছে তার ইউভি রেঞ্জের। এখন ইউভি রেঞ্জের থেকে কিছুটা কম শক্তি সম্পন্ন রেঞ্জ কোনটা? ইউভির ঠিক নিচেই হচ্ছে ভিজিবল। এটা তোমরা সবাই জানো, রেঞ্জগুলো তোমরা নিশ্চয়ই জানো। সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে কসমিক, তারপরে হচ্ছে গামা, তারপর হচ্ছে কি এক্স, তারপর হচ্ছে ইউভি, তারপর হচ্ছে ভিজিবল। ঠিক আছে, ভিজিবল, তারপর হচ্ছে আইআর, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, তারপরে হচ্ছে কি রেডিও ওয়েভ, তারপর আছে রাডার। আচ্ছা একটু জানলেই হবে। তাহলে দেখো শোষিত শক্তি হচ্ছে সে ইউভি করেছে, তার চেয়ে কিছুটা কম শক্তি বিকিরণ করেছে। তাহলে শোষিত ঠিক নিচে হচ্ছে ভিজিবল। তাহলে শোষণ করলো যা তার চেয়ে কম করেছে, শোষণ করেছে ইউভি, বিকিরণ করেছে ভিজিবল। আর ভিজিবল মানে হচ্ছে দৃশ্যমান, এবং এই কারণেই আমরা দৃশ্যমান অঞ্চলে সেটা দেখতে পাই। এখন এই বৈশিষ্ট্যটা আছে কার? ফসফোর কালির। ফসফোর কালির মধ্যে যে কেমিক্যালসগুলো থাকে, সেই কেমিক্যালস এই ক্ষেত্রে ইউভি অঞ্চলে শক্তি শোষণ করলেও সে দৃশ্যমান অঞ্চলে শক্তি বিকিরণ করতে পারে। এখন কথা হচ্ছে এটা যদি জাল টাকা কিংবা জাল নোট হয়, সেক্ষেত্রে সে কিন্তু এই ফ্লোরোসেন্সের ঘটনাটা দেখায় না। অর্থাৎ সেই ক্ষেত্রে এই যে এখানে কম্পনীয় শক্তি স্তরের শক্তির বিকিরণ যে ঘটনাটা এই ছোট্ট জায়গাটাতে ঘটেছে, সেটি সাধারণত ঘটে না। এবং সেটি না ঘটার কারণে সেই ক্ষেত্রে ইউভি শোষণ করলে ভিজিবলে বিকিরণ হয় না। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ।
ঠিক আছে শিক্ষার্থীরা, এভাবে জাল টাকা বা জাল পাসপোর্টের বিষয়টিকে আমরা ব্যাখ্যা দিয়ে থাকি। ওকে, এইবার কোনো যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণের সহজ পদ্ধতি কোনটি? এটি অ্যাকচুয়ালি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে ইন ডিটেল আছে অর্গানিক কেমিস্ট্রিতে। এটার উত্তর হচ্ছে IR বা ইনফ্রারেড রে। এই ইনফ্রারেড রে দ্বারা আমরা কার্যকরীমূলক শনাক্ত করতে পারি। এটি এখন তোমরা বুঝবে না, এটি আসলে সেকেন্ড ইয়ারের পড়া, তখন গেলে এটা ইন ডিটেল বুঝতে পারবে যে বিভিন্ন কার্যকরীমূলক ইনফ্রারেড রেতে বিভিন্ন জায়গায় শক্তির শোষণ বা বিকিরণ করতে পারে। তো যাই হোক, এটি এই চ্যাপ্টারের প্রশ্ন আসলে ছিল না। এরপরে চলে যাই, রিডবার্গ ধ্রুবক এর মান কত? রিডবার্গ ধ্রুবকের মান হচ্ছে 109,678 পার সেন্টিমিটার। এটি হচ্ছে সেন্টিমিটার এককে, অর্থাৎ প্রতি সেন্টিমিটারে এতগুলো তরঙ্গ সংখ্যা থাকে। এখন এটাকে যদি তুমি পার মিটারে লেখো, তাহলে 1 সেন্টিমিটারে যদি এতগুলো তরঙ্গ সংখ্যা থাকে, তাহলে 100 সেন্টিমিটার বা 1 মিটারে তরঙ্গ সংখ্যা কি আরও 2টা শূন্য যোগ হবে। তাহলে এখন এখানে দেখো, আমরা যদি দশমিক এখানে দেই তাহলে 10⁻1 হবে, 2 ঘর পরে দিলে 2, 3, 4, 5, 5 ঘর পরে দিলে 10⁵। আচ্ছা, এখন উত্তরটা সেন্টিমিটারে দেওয়া আছে, সেখান থেকে আমরা দেখি। তাহলে 1, 2, 3, 4, 5, অর্থাৎ 1-এর পরে যদি দেই তাহলে এখানে 10⁵ দিয়ে মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, এই জন্য 1.097 লিখেছে, কারণ 09-এর পরে দেখো এখানে 6 আছে, সো 5 বা 5-এর উপরে থাকলে 1 যোগ করতে হয়, তাই 097 লেখা হয়েছে। ঠিক আছে, এটি হচ্ছে আলোর বেগ, সেটি তোমরা জানো। এটি হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার, এটি তো হবেই না। আর এটি হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক থেকে আসছে, সো এটিও এখানে হবে না। ঠিক আছে, সো রিডবার্গ ধ্রুবক এই কনসেপ্টটি কিন্তু এসছিল তোমার ওই যে শক্তির শোষণ এবং বিকিরণ থেকে আমরা এই রিডবার্গ ধ্রুবক এই ব্যাপারটিকে নিয়ে আসতে পারি। এছাড়া রিডবার্গ আরেকটি মেথডেও তার এই ধ্রুবক মানটি বের করেছেন, যেটি বোরের পরমাণু মডেলে হাইড্রোজেনের শক্তির শোষণ বিকিরণ থেকে আমরা বের করতে পারি। তো যাই হোক, আমরা আপাতত রিডবার্গ ধ্রুবকের মানটি এখানে জানি, এটা মুখস্থ রাখা ভালো, পরীক্ষায় অনেক সময় আসে। হাইড্রোজেন বর্ণালী কি? যখন কোনো বর্ণালীর কথা বলবে তখন বুঝবে যে সেটা আসলে বিকিরণ বর্ণালী, কারণ যদি শোষণ বর্ণালী হয় তখন কিন্তু সেই শোষণ কথাটা লেখা থাকে। বিকিরণ বর্ণালীর ক্ষেত্রে আমরা কখনো সেই কথাটি লিখে দেই, আবার কখনো লিখি না, তার মানে এটি বিকিরণ বর্ণালী। আচ্ছা, এটি কেন বিকিরণ বর্ণালী? আসলে এখানে বিষয়টা হচ্ছে এরকম যে তুমি যখন হাইড্রোজেনের কোনো স্যাম্পলকে উত্তেজিত করবে তখন যেই জিনিসটা হয়, উত্তেজিত স্যাম্পলে হাইড্রোজেনের যে নমুনা থাকে সেই নমুনা থেকে ইলেকট্রনগুলো বিভিন্ন দিকে গমন করতে পারে। হ্যাঁ, যেমন ধরো আমি যদি শক্তি স্তরগুলোকে এইভাবে দেখাই, যে এখানে বিভিন্ন শক্তি স্তর আছে, এগুলো বিভিন্ন শক্তি স্তর। ঠিক আছে, আমি র্যান্ডমলি কিছু শক্তি স্তর এখানে প্লট করছি। এখন হাইড্রোজেনের ধরো অসংখ্য স্যাম্পল তুমি নিলে, অসংখ্য স্যাম্পল, বা হাইড্রোজেনের আসলে একটা স্যাম্পলের মধ্যে লক্ষ লক্ষ ট্রিলিয়ন ট্রিলিয়ন কি থাকে, হাইড্রোজেন অণু থাকে। যখন তুমি তাকে ইলেকট্রিক আর্কের মাধ্যমে কোনো একটা টিউবের মধ্যে হাইড্রোজেন গ্যাস নিয়ে তাকে উত্তেজিত করবে, তখন কি হবে, সেখানে হাইড্রোজেনের ইলেকট্রনগুলো উত্তেজিত হয়ে বিভিন্ন কক্ষপথে যাবে। এখন কোনটা কোন কক্ষপথে যাবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কোনো গ্যারান্টি নাই মানে কি, যে কোনো কক্ষপথেই সে যেতে পারে। যেমন আমি যদি এখানে জাস্ট বোঝানোর জন্য দেখি, এটা 1 নম্বর কক্ষপথ, এটা 2, এটা 3, এটা 4, আমি নাম্বারিং করছি, এটা 5, 6, 7, 8, 9, 10। এখন ধরো কেউ 10-এ গেল, সে 10 থেকে 1-এ ফিরে আসতে পারে, আবার সে কিন্তু 3 থেকেও 1-এ ফিরে আসতে পারে। সো
সে কোথা থেকে আসলো সেটা ইম্পর্টেন্ট না, সে কোথায় আসলো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। একইভাবে ধরো আবার কেউ 9 থেকে 2-এ ফিরে আসলো, কেউ আবার 6 থেকে 2-এ ফিরে আসলো, কেউ আবার ধরো 4 থেকে 2-এ ফিরে আসলো। ঠিক আছে, এইভাবে বিভিন্ন কম্বিনেশন হতে পারে। আবার যেমন ধরো কেউ 9 থেকে 3-এ আসলো, কেউ 7 থেকে 3-এ আসলো, কেউ 4 থেকে 3-এ আসলো। ঠিক আছে, এভাবে আমরা আরও লিখতে পারি। যেমন ধরো কেউ 8 থেকে 4-এ আসলো, কেউ 5 থেকে 4-এ আসলো, কেউ 7 থেকে 4-এ আসলো। ঠিক আছে শিক্ষার্থীরা, সো আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পারছো যে এভাবে আমরা অনেকগুলো কম্বিনেশন করতে পারি। আবার ধরো যে কেউ 10 থেকে 5-এ আসলো, কেউ 6 থেকে 5-এ আসলো, কেউ 8 থেকে 5-এ আসলো। যেই কক্ষপথে ফিরে আসে সেই কক্ষপথের উপর ভিত্তি করে তার এই বিকিরণ বর্ণালীগুলো দেখতে পাওয়া যায়। প্রাসঙ্গিকভাবে বলে রাখি, যদি একে ফিরে আসে, যেখানেই যাক না কেন, যদি একে ফিরে আসে তাহলে ইউভি অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায়। এই যে একে, 1 নম্বরে যদি ফিরে আসে, এবং সেটাকে বলা হয় লাইম্যান সিরিজ। লাইম্যানের নাম অনুযায়ী সেটাকে লাইম্যান সিরিজ বলে। এখন এই ক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন বের করতে পারি তরঙ্গ সংখ্যার, সেটা হচ্ছে এরকম: 1/λ ইকুয়াল টু রিডবার্গ ধ্রুবক RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এখান থেকে আমরা তরঙ্গ সংখ্যা বের করতে পারি, কারণ নিউ বার ইকুয়াল টু হচ্ছে 1/λ। এটি মনে রাখবে, নিউ বার ইকুয়াল টু হচ্ছে 1/λ। তাহলে আমি আবার লিখি, নিউ বার ইকুয়াল টু 1/λ ইকুয়াল টু এত। ঠিক আছে, আবার তুমি চাইলে এখান থেকে এনার্জিও বের করতে পারবে, কারণ ই ইকুয়াল টু HC ডিভাইডেড বাই ল্যামডা। ওকে, ইকুয়াল টু HC ডিভাইডেড বাই ল্যামডা। আবার তুমি চাইলে এখান থেকে ফ্রিকোয়েন্সিও বের করতে পারবে, ইকুয়াল টু এইচ নিউ। নিউ হচ্ছে তরঙ্গ আর নিউ বার হচ্ছে তরঙ্গ সংখ্যা, এটি মাথায় রাখতে হবে। এখন দেখো লাইম্যান সিরিজের ক্ষেত্রে যেটা হয়, সে একে ফিরে আসবে, n1 হচ্ছে 1, কিন্তু n2-র মান কত হবে? n2-র মান 2 থেকে শুরু করে যে কোনো ভ্যালু হতে পারে আপ টু ইনফিনিটি। খেয়াল করো, এক্ষেত্রে কিন্তু কক্ষপথ কতটি আছে আমরা জানি না, তাই এটিকে আমরা ইনফিনিটি পর্যন্ত নিতে পারি, কারণ এটা 5 হতে পারে, 6 হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে, এই জন্য এটাকে আমরা বলবো ইনফিনিটি। তাহলে n1 1 আর n2 যদি 2 3 4 5 হয়, তখন সেটাকে আমরা বলছি কি? সেটাকে আমরা বলছি লাইম্যান সিরিজ। লাইম্যান লাইম্যান সিরিজ, এবং এটি তৈরি হয় কোথায়? ইউভি অঞ্চলে। ঠিক আছে, একইভাবে যদি বিষয়টা এমন হয় যে n1 2 এবং n2 হচ্ছে 3 4 5 6 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, তখন তাকে বলা হয় বামার সিরিজ। এটা বিজ্ঞানীর নাম অনুযায়ী নাম দেওয়া হয়েছে, এবং সেই ক্ষেত্রে যেই তরঙ্গ দৈর্ঘ্যটা পাওয়া যায় সেটা পাওয়া যায় ভিজিবল বা দৃশ্যমান অঞ্চলে। ভিজিবল বা দৃশ্যমান অঞ্চলে। ঠিক আছে শিক্ষার্থীরা, এভাবে আমরা লাইম্যান সিরিজ পাই, বামার সিরিজ পাই, আরও কয়েকটা সিরিজের নাম আছে। যেমন যদি n1 এর মান 3 এবং n2 এর মান যদি হয় 4 থেকে শুরু করে যে কোনো মান আপ টু ইনফিনিটি, তখন হচ্ছে প্যাসচেন সিরিজ। এই নামগুলো সিরিয়ালে মনে রাখতে হবে: লাইম্যান, বামার, প্যাসচেন, ব্রেকেট, ফুন্ড। প্যাসচেন হচ্ছে আইআর অঞ্চলে, এই তথ্যগুলো থেকে অবজেক্টিভ আসে। আবার যদি
N1 এর মান 4 হয় এবং N2 এর মান 5, 6, 7, 8 ইত্যাদি হয়, তখন হচ্ছে ব্র্যাকেট সিরিজ বা ব্রেকেট সিরিজ। ব্র্যাকেট সিরিজ এটিও আইআর অঞ্চলে। N1 এর মান যদি 5 এবং N2 এর মান যদি 6 থেকে যে কোনো ভ্যালু হয় আপ টু ইনফিনিটি, তখন সেটাকে বলে ফুন্ড সিরিজ। ফুন্ড। এবং এটিও আইআর অঞ্চলে সৃষ্টি হয়। তাহলে উত্তেজিত ইলেকট্রন যখন শক্তি ছেড়ে দেয় তখনই সেটা থেকে বিকিরণ পাওয়া যায়, আর একাধিক যখন এই বিকিরণের বর্ণ দেখা যায় সেটাকে বিকিরণ বর্ণালী বলা হয়, বর্ণের বহুবচন বর্ণালী। তাহলে এই লাইমেন, বামার, প্যাটসেন, ব্রেকেট, ফুন্ড এই সিরিয়ালটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, তারপরে সোডিয়ামের শিখা পরীক্ষা কত তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী পাওয়া যায়? এটি আসলে একটি মুখস্থবিদ্যার প্রশ্ন, এটাতে কিছু করার নাই। এটা হচ্ছে সোডিয়ামের যখন শিখা পরীক্ষা করা হয় তখন সে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে বর্ণালী দেয় এবং সেই মানটা হচ্ছে 590। শিক্ষার্থীরা, এই ধরনের প্রশ্ন দু একটা আছে যেগুলো আসলে একটু মুখস্থ করার প্রয়োজন হয়, সো কষ্ট করে এটা একটু মুখস্থ করবে। এই মানটি হবে 590 ন্যানোমিটার। এটা প্র্যাকটিক্যালি দেখা যায়। সো প্র্যাকটিক্যালি যেহেতু এটি দেখা যায়, সো এই ক্ষেত্রে আমাদের আসলে কিছু করার নেই, এই ভ্যালুটি মনে রাখতে হবে। নিচের কোন সমীকরণটি সঠিক নয়? নিউ বার ইকুয়াল টু 1/λ, এই মাত্রই দেখলাম এটা সঠিক। সি ইকুয়াল টু নিউ ল্যামডা, এটা আমরা জানি, এখান থেকে আসছে ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এটা তোমরা ফিজিক্সে পেয়েছো। ভি এর জায়গায় তড়িৎচুম্বকীয় বিকিরণ হলে সি হবে, এফ এর জায়গায় নিউ হবে তড়িৎচুম্বকীয় কম্পাঙ্ক, আর এটা হচ্ছে যে কোনো অন্য কম্পাঙ্কের ক্ষেত্রে এফ, অন্য কণার বেগ হচ্ছে ভি, আর ল্যামডার জায়গায় ল্যামডা হবে। তাহলে সি ইকুয়াল টু নিউ ল্যামডা, এটিও সঠিক। ডেল্টা ই ইকুয়াল টু এইচ নিউ, এটা তো প্লাঙ্কের ইকুয়েশন, এটাও সঠিক। ডেল্টা ই ইজ প্রপোর্শনাল টু ল্যামডা, না এটা ভুল, এটা আসলে হবে ডেল্টা ই ইজ প্রপোর্শনাল টু নিউ, ওইখান থেকে এসছে ডেল্টা ই ইকুয়াল টু এইচ নিউ। তার মানে প্রশ্ন অনুযায়ী খ হচ্ছে সঠিক উত্তর। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয় কোন বিকারক? দেখো, এগুলো ছিল ক্যাটায়ন এবং অ্যানায়ন শনাক্তকরণের টেস্ট। তোমরা জানো যে অজৈব লবণের শনাক্তকরণ এরকমের একটা টপিক তোমাদের আছে, সেখানে 8টা ক্যাটায়ন এবং 3টা অ্যানায়ন আছে। সো সেই 8টা ক্যাটায়নের মধ্যে এই যৌগমূলকীয় ক্যাটায়ন একটা আছে, সেই যৌগমূলকীয় ক্যাটায়নটা কে? অ্যামোনিয়াম আয়ন, আর বাকিগুলো কিন্তু ছিল সাধারণ ক্যাটায়ন। এখন অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য আমরা সাধারণত নেসলার বিকারক ব্যবহার করে থাকি, বাকিগুলো হবে না। আচ্ছা, নেসলার বিকারকের এই বিষয়টা কি সেটা যদি আমরা একটু দেখি। দেখো, নেসলার বিকারক হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, ঠিক আছে? পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড যেটা, সেটাকে বলা হয়, যেটার ক্ষারীয় দ্রবণ, সেটাকে বলা হয় নেসলার বিকারক। এটা লেখে কিভাবে? পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড এর ক্ষারীয় দ্রবণ, ক্ষারীয় দ্রবণ হিসেবে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে নেসলার বিকারক বা নেসলার দ্রবণও বলে কেউ কেউ। এটা এক ধরনের বিকারক। বিকারকের কাজ কি? বিকারকের কাজ হচ্ছে সে তোমার কোনো একটা ক্যাটায়ন বা অ্যানায়নকে শনাক্ত করে। কিভাবে শনাক্ত করে? কোনো কালার চেঞ্জের মাধ্যমে, কোনো অদক্ষেপ তৈরির মাধ্যমে, অথবা কোনো গ্যাসের বুদবুদ তরলের মধ্যে সৃষ্টির মাধ্যমে। এখন এখানে জারণ মানগুলো দেখো, পটাশিয়ামের হচ্ছে +1, আয়োডিনের হচ্ছে -1, তিনটার জন্য তাই -3। টোটাল যৌগটির জারণ মান যেহেতু 0, তাই মার্কারির হচ্ছে +2, তাই এটাকে বলা হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। আমরা জানি মার্কারির জারণ মান হচ্ছে দুইটা, একটা +1,
যেটাকে বলা হয় মার্কিউরাস, আর একটা হচ্ছে +2, সেটাকে বলা হয় মার্কিউরিক। তাহলে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ হিসাবে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা যাবে। এটি হচ্ছে নেসলার দ্রবণ। এখন এই নেসলার দ্রবণ অ্যামোনিয়াম আয়নযুক্ত কোনো অজৈব লবণে দিলে কি ঘটনা ঘটে সেই জিনিসটি আমরা এখানে দেখার চেষ্টা করব। যেমন ধরো আমি অ্যামোনিয়ামের একটা অজৈব লবণ নিই, ধরো সেটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে আমি যখন নেসলার দ্রবণ দিব, নেসলার দ্রবণের এই পটাশিয়াম হাইড্রোক্সাইড অংশটা প্রথমে এখানে বিক্রিয়া করবে, করে এখানে কি তৈরি করবে দেখো, অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে। তারপর হচ্ছে এই পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে, আর হচ্ছে এই যে পটাশিয়াম ক্লোরাইড আর হচ্ছে এইচ আর ওএইচ মিলে পানি তৈরি করবে। এটি হচ্ছে নেসলার দ্রবণের পটাশিয়াম হাইড্রোক্সাইড অংশটি অ্যামোনিয়ামযুক্ত কোনো অজৈব লবণের সাথে প্রথমে এই বিক্রিয়াটি করবে। এরপরে যেটা হবে, নেসলার দ্রবণের বাকি যে অংশটা পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড যে অংশটা আছে, এই অংশটার মধ্যে একটা চেঞ্জ আসবে। ক্ষারটা বিক্রিয়া করলো, এটা চেঞ্জ আসবে। সেই চেঞ্জটা কি? এটা ভেঙে পটাশিয়াম আয়োডাইড আর মার্কিউরিক আয়োডাইড তৈরি করবে। দেখো এই যে 2-1-3 মার্কারি আর একটা পটাশিয়াম, এভাবে সে ভাঙবে। ভাঙার পরে যে মার্কিউরিক আয়োডাইডটা তৈরি হলো, এখানে 2টা মার্কিউরিক আয়োডাইড নিজেদের সাথে বিক্রিয়া করবে, করে মার্কিউরিক আয়োডাইডের ডাইমার তৈরি করবে। ডাইমার মানে হচ্ছে 2টা মনোমার একত্রে থাকা। এই যে এটা একটা মনোমার, মনোমানি 1, এটা একটা মনোমার। যখন 2টা একই ধরনের মনোমার একত্রে যুক্ত হয় তখন তাকে ডাইমার বলে। যে দেখো 1-1-2, 2-2-4, এই ডাইমারটা তৈরি করবে। এখন দেখো এই ডাইমারটা গিয়ে ওই যে অ্যামোনিয়া গ্যাস যেটা উৎপন্ন হয়েছিল দ্রবণের মধ্যে, খেয়াল করো, প্রথমে যে অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হয়েছিল সেই অ্যামোনিয়া গ্যাসের সাথে এই মার্কিউরিক আয়োডাইডের ডাইমার যুক্ত হয়ে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড তৈরি করে। অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড তৈরি করবে। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না, আমরা এটা নেই। অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, মার্কিউরিক আয়োডাইড তৈরি করবে। এটি বাদামি অদক্ষেপ দিবে, অর্থাৎ এই যৌগটি, আমি এখানে যে যৌগটি পেলাম, এই যৌগটি হলো বাদামি অদক্ষেপ দিবে, বাদামি। এটাকে অ্যামোনিয়াম মার্কিউরিক আয়োডাইড কেন বলে দেখো, এই NH2 যেটা, সেটার জারণ মান হচ্ছে -1, মনে রাখবে, এটা হলো -1। মার্কিউরিক হচ্ছে +2, তাহলে 2টার জন্য হচ্ছে +4, আর আয়োডাইড হচ্ছে -1, 3টার জন্য -3। তার মানে দেখো টোটাল মিলেছে, 0 হয়েছে, -1 -3 +4 = 0। তাহলে এটি হচ্ছে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, এটির বাদামি অদক্ষেপ পাওয়া যায়। এখন বিষয়টা হলো, যদি তোমার দ্রবণে অ্যামোনিয়ামযুক্ত কোনো অজৈব লবণ না থাকতো তাহলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হতো না। আর যদি অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন না হতো তাহলে এই যে লাস্টে এসে যে অ্যামোনিয়া গ্যাসের সাথে যে বিক্রিয়াটা আমরা দেখতে পেলাম মার্কিউরিক আয়োডাইডের ডাইমারের, সেই বিক্রিয়াটা কিন্তু ঘটতো না। আর বিক্রিয়াটা না ঘটলে এই বাদামি অদক্ষেপটি আমরা পেতাম না। শিক্ষার্থীরা, এইভাবে আমরা দেখি যে নেসলার দ্রবণ কিভাবে অ্যামোনিয়াম আয়নের সাথে বাদামি অদক্ষেপ তৈরি করে। সো আশা করি বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এই ক্ষেত্রে বিক্রিয়াটির ডিটেল ব্যাখ্যা সহ দেখলাম। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরের প্রশ্নটা কি ছিল, অদক্ষেপণের জন্য শর্ত কোনটি, অর্থাৎ কখন কোনো একটা অদক্ষেপ পড়ে। এক্ষেত্রে মনে রাখবা, কে আই বলতে বোঝানো হচ্ছে আয়নিক গুণফল, এটাকে আইপি দিয়েও লেখা হয়। কে এস বলতে বোঝানো হচ্ছে দ্রাব্যতা গুণফল, এটাকে সলিবিলিটি প্রোডাক্ট এসপি দিয়েও লেখা হয়।
আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফলের পার্থক্যটা কি? দ্রাব্যতা গুণফল জিনিসটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের জন্য, সম্পৃক্ত। আর এটা হচ্ছে যে কোনো হতে পারে, সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত, যে কোনো ধরনের দ্রবণের জন্য এটি হতে পারে। সম্পৃক্ত দ্রবণ মানে হচ্ছে যেই দ্রবণে আর দ্রব যোগ করা যাবে না, অর্থাৎ আর যদি দ্রব যোগ করো সেটা কি হবে? সেটা অদক্ষিপ্ত হয়ে যাবে। কারণ দ্রব যখন যোগ করছো কোনো একটা দ্রাবকে দ্রব যোগ করলে দ্রাবক কি করে? তাকে দ্রবীভূত করে ফেলে। অর্থাৎ তুমি যখন দ্রবটা দিচ্ছ, দ্রবটাকে সে চারপাশ থেকে ঘিরে ফেলে। তাহলে যে যখন সে চারপাশ থেকে ঘিরে ফেলে, তখন সে কি হয়ে যায়? দ্রবীভূত হয়ে যায়। যেমন খুব সহজ উদাহরণ বলি, পানির মধ্যে যখন তুমি সোডিয়াম ক্লোরাইড দিচ্ছ অল্প অল্প করে, তখন সোডিয়াম ক্লোরাইডটা কি হয়? সলিড অবস্থা থেকে পানির সাথে মিশে যায়। কেন মিশে যায়? কারণ সে পানির সাথে দ্রবীভূত হয়ে যায়। কিন্তু এটা কি সবসময় হতে থাকবে? না। যদি অতিরিক্ত পরিমাণে দাও, যখন সে আর দ্রবীভূত করতে পারবে না, তার মানে কি? পানি যখন সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করছে, পানিকে কিন্তু এখানে পানির শূন্য সামন্ত দিয়ে সোডিয়াম ক্লোরাইডকে ঘিরে রাখতে হচ্ছে। এখন এই ঘিরে রাখার ক্ষেত্রে তার যখন সকল সৈন্য সামন্ত ঘিরে রেখে দিবে, পরবর্তীতে যখন আর তার কোনো সোলজার থাকবে না, তখন যদি অতিরিক্ত সোডিয়াম ক্লোরাইড দাও, সে অতিরিক্ত সোডিয়াম ক্লোরাইডের কণাকে দেখার মতো কেউ থাকবে না। সে অতিরিক্ত সোডিয়াম ক্লোরাইডের কণাগুলো আস্তে আস্তে নিচে কি জমা হতে থাকবে। অর্থাৎ এইভাবে অদক্ষেপ তৈরি হবে। এখন দেখো, বলা হচ্ছে কে অফ আইপি যখন বড় হয়, অর্থাৎ অ্যাসপিটা হলো সম্পৃক্ত অবস্থায় দ্রাব্যতা, তাহলে সম্পৃক্ত অবস্থার থেকেও যদি বেশি পরিমাণে দ্রব দেওয়া হয়, সেটাকে আমরা বলবো অতিপৃক্ত। অতিপৃক্ত মানে যখন সম্পৃক্তর চেয়ে বেশি দেওয়া হয়েছে। তাহলে অতিপৃক্ত অবস্থায় কি হবে? ওই যে নিচে তলানি পড়বে, আর এই তলানি পড়া মানে কি? অদক্ষেপ। তার মানে কে অফ আইপির মান তিন ধরনের হতে পারে: সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত। কিন্তু যখন অতিপৃক্ত হবে, অর্থাৎ যখন কে অফ আইপির মান কে অফ এসপিকে অতিক্রম করবে, তখনই তো কে অফ আইপিটা হবে অতিপৃক্ত। তখন আমার কি হবে না? তখন আমার অদক্ষেপ পড়বে। কিন্তু যদি এমন হয় যে কে অফ আইপি কম এসপির চেয়ে, তাহলে এসপির চেয়ে যদি আইপি কম হয়, তার মানে সম্পৃক্ত অবস্থার চেয়েও দ্রবণে দ্রব কম দেওয়া হয়েছে, তখন আসলে ওই দ্রবণটা হলো অসম্পৃক্ত। কোনো একটা দ্রবণে যেই পরিমাণ দ্রব যোগ করা যায় তার চেয়ে যদি কম দেই, তাহলে সম্পৃক্তর চেয়ে কম মানে হচ্ছে অসম্পৃক্ত। অর্থাৎ কে অফ আইপি যখন কে অফ এসপির চেয়ে কম থাকবে, সেই দ্রবণটা কখনোই অদক্ষেপ পড়বে না। এখন বিষয়টা যদি এমন হয় যে দোনোটা সমান, কে অফ এসপি আর কে অফ আইপি সমান সমান, তখন কি হবে? তখন আসলে দ্রবণটা সম্পৃক্ত। অর্থাৎ যতটুকু দ্রব যোগ করার কথা, ঠিক ততটুকুই দ্রব যোগ করা অবস্থায় আছে, তখনও কিন্তু কোনো অদক্ষেপ পড়বে না। তাহলে অদক্ষেপ কখন পড়ে? শুধুমাত্র অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রে। সম্পৃক্ত কিংবা অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে অদক্ষেপ পড়ে না। এই জন্যই 2 আর 3 নম্বরটা হবে না। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এবার দেখো নিচের কোনটি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য? এগুলো আসলে একটু রেয়ার প্রশ্ন, তারপর মাঝে মাঝে দিয়ে দেয়। আমরা জানি বেনিয়াসো হকলা, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সিরিয়ালটা হচ্ছে বেনিয়াসো হকলা, মানে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। তাহলে লাল হচ্ছে সবচেয়ে শেষে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কেউ কেউ বলেন 400 থেকে 700, এটা নিয়ে বিতর্ক আছে। কেউ বলেন 380 থেকে 780, কেউ বলেন 400 থেকে 780। ঠিক আছে, আবার কেউ কেউ এটাকে 800 পর্যন্ত বলে থাকেন। এখন দেখো যে অপশনগুলো দেওয়া আছে, অপশনগুলোর মধ্যে সবচেয়ে বড় ভ্যালুটা দেওয়া আছে এইটা, 447 থেকে 700। তাহলে অবশ্যই এই চারটা অপশনের জন্য
লাল যেহেতু সবার শেষে, মনে রাখতে হবে বেনিয়া সহকলার মধ্যে যেটা সবার শেষে তার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, আর যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কিন্তু শক্তি কম। কেন? কারণ ই ইকুয়াল টু এসসি বাই ল্যামডা। তাহলে এসসি তো ধ্রুবক, তার মানে ই ইজ প্রপোর্শনাল টু 1/λ। ল্যামডার সাথে ই ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে যার তরঙ্গদৈর্ঘ্য বেশি তার শক্তি কম। তাহলে বেনিয়া সহকলার মধ্যে লালের শক্তি সবচেয়ে কম, তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, বেগুনের শক্তি সবচেয়ে বেশি, তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। নিচের কোনটি দ্য ব্রোগলির সমীকরণ নামে পরিচিত? ব্রোগলির সমীকরণ হচ্ছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। এটি হচ্ছে ব্রোগলির সমীকরণ। এটি একটি মুখস্থবিদ্যার মতো প্রশ্ন। অর্থাৎ ব্রোগলি বলতে চাচ্ছেন যে কোনো গতিশীল কণার তরঙ্গ বৈশিষ্ট্য আছে, কণা বৈশিষ্ট্য আছে। এটি ছিল ব্রোগলির সমীকরণের মূল বক্তব্য। ল্যামডা হচ্ছে তার তরঙ্গ বৈশিষ্ট্য প্রকাশ করে, এমভি হচ্ছে তার কণা বৈশিষ্ট্য প্রকাশ করে। এবং ব্রোগলির সূত্র থেকে আমরা পরবর্তীতে দেখতে পাই যে একটি বৃত্তাকার কক্ষপথ সম্পূর্ণ ঘুরে আসতে সে যত নম্বর কক্ষপথে থাকে সে ততটি তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করে। যেমন ধরো এটি হচ্ছে একটি তরঙ্গ দৈর্ঘ্য, আবার এটি হচ্ছে একটি তরঙ্গ দৈর্ঘ্য, আবার এটি হচ্ছে একটি তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এই যে এটি একটি তরঙ্গ দৈর্ঘ্য, এটি একটি তরঙ্গ দৈর্ঘ্য, এটি একটি তরঙ্গ দৈর্ঘ্য, তিনটি তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে কি? এটি 3 নম্বর কক্ষপথ। ব্রোগলি সমীকরণে এটাই হচ্ছে সফলতা, যে যত নম্বর কক্ষপথ সে ততটি তরঙ্গ দৈর্ঘ্য লাগে তার পুরো ওই কক্ষপথটি ঘুরে আসার জন্য। এটাকে বলা হয় দ্য ব্রোগলির সমীকরণ। ঠিক আছে, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, এভাবে আমরা এটা পেতে পারি। এটি অ্যাকচুয়ালি প্রমাণও করা যায়। এটি প্রমাণটা কিন্তু খুব একটা কঠিন হবে না। কয়েকটা সূত্রের কম্বিনেশন থেকে আমরা এই জিনিসটির ইজিলি প্রমাণ করতে পারি। তোমরা যদি প্রমাণটা সম্পর্কে একটু আইডিয়া পেতে চাও তাহলে আমি এখানে দেখানোর চেষ্টা করতে পারি। যেমন উনি বলেছেন আইনস্টাইনের সূত্র থেকে ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, আবার ই ইকুয়াল টু এইচ নিউ, এটা হলো প্লাঙ্কের সূত্র থেকে লেখা যায়। সো এই দুইটা থেকে উনি লিখেছেন, এটাকে আবার লেখা যায় এসসি বাই ল্যামডা। তাহলে দুইটা থেকে উনি লেখা যায় এসসি বাই ল্যামডা ইকুয়াল টু এম সি স্কোয়ার বা এইচ বাই ল্যামডা ইকুয়াল টু এম সি। তো এটা ছিল তড়িৎ চুম্বকীয় বিকিরণের ক্ষেত্রে। এখন উনি বলছেন যে এটা শুধুমাত্র তড়িৎ চুম্বকীয় বিকিরণের জন্য যদি প্রযোজ্য হয় তাহলে বস্তু জগতের অন্য যে কোনো গতিশীল বস্তুর জন্য এটি প্রযোজ্য। অর্থাৎ সেক্ষেত্রে বস্তু জগতের অন্য যে কোনো বস্তুর বেগ যদি ভি হয় তাহলে লিখতে হবে এইচ বাই ল্যামডা ইকুয়াল টু এম ভি। এই এম ভিটাই হলো কণা বৈশিষ্ট্য, আর ল্যামডাটা হচ্ছে তরঙ্গ বৈশিষ্ট্য। এটি হচ্ছে ব্রোগলির ইকুয়েশন। অর্থাৎ একটা বস্তু যখন গতিশীল থাকে তখন তার মধ্যে কণা বৈশিষ্ট্য যেমন থাকে, তরঙ্গ বৈশিষ্ট্যও থাকে। তার মানে আমরা যদি একটা বস্তু, ধরো একটা ফুটবল, একটা টেনিস বল যখন জোরে নিক্ষেপ করা হচ্ছে তখন তার মধ্যে আমরা অ্যাজ এ হোল একটা টেনিস বল আকারে তাকে দেখি, কিন্তু সে যখন মুভ করে সামনের দিকে যাচ্ছে তখন কিন্তু তার মধ্যে এরকম কি আছে, খুব আলট্রা স্লো মোশনে দেখলে দেখবো তার মধ্যে এরকম তরঙ্গ বৈশিষ্ট্য সেক্ষেত্রে বিদ্যমান আছে। এটি ছিল আসলে ব্রোগলির মূল বক্তব্য তার সূত্রের ক্ষেত্রে। এটাকে দ্বৈতনীতি বলা হয়। দ্বৈতনীতি কেন? যে তরঙ্গ বৈশিষ্ট্য এবং কণা বৈশিষ্ট্য দুটো একসাথে আছে, তাই এটাকে দ্বৈতনীতি বলা হয়ে থাকে। ঠিক আছে, তারপরে আমরা দেখি জাল পাসপোর্ট, এটা ইউভি কিছুক্ষণ আগেই বলেছি। ব্রেনের চিকিৎসায় কার্যকর থেরাপি, এটাও কিছুক্ষণ আগে বলা হয়েছিল। ব্রেনের চিকিৎসা ওই যে টিউমার, সেক্ষেত্রে এমআরআই করা হয়, এমআরআইয়ের মাধ্যমে জানতে পারি। পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয় লবণ, এটি আসলে আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখতে পাই যে যেমন সিলভার ক্লোরাইড সে কিন্তু পানিতে খুব একটা দ্রবীভূত হয় না। ঠিক আছে, তাই এটাকে বলা হচ্ছে পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয়, অর্থাৎ তার অদক্ষিপ্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। এটা আমরা কীভাবে বুঝি? সিলভার
নাইট্রেট যদি আমরা ক্লোরাইডযুক্ত কোনো দ্রবণের মধ্যে অ্যাড করি তখন কি হয় জানো, যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে আমি যদি সিলভার নাইট্রেট অ্যাড করি তাহলে সহজেই সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ে। তার মানে এখানে অল্প পরিমাণ সিলভার নাইট্রেট দিলেই এই সাদা অধক্ষেপটা তৈরি হবে। এই যে অধক্ষেপ তৈরি হচ্ছে, এখান থেকে আমরা কি বুঝতে পারি যে এটা কি দ্রবীভূত হওয়ার টেন্ডেন্সি কম, তাই সে সহজেই অধক্ষেপ তৈরি করে। পটাশিয়াম নাইট্রেট তার কিন্তু দ্রবীভূত হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি, সে কখনোই এই খাদ্যাদের মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, হ্যাঁ, এগুলো কিন্তু পানিতে অতিমাত্রায় দ্রবীভূত হয়। এটা আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে এই কথাটি বলতে পারি। হ্যাঁ, এটি আসলে এইভাবে চট করে বোঝা যাবে না, এটি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলা হচ্ছে। তারপর হচ্ছে জিঙ্ক সালফাইড। হ্যাঁ, জিঙ্ক সালফাইড সেও কিন্তু তোমার অধক্ষিপ্ত হওয়ার প্রবণতা দেখায়। দেখা যায় জিঙ্ক সালফাইডের একটা সাদা অধক্ষেপ, এই ধরনের অধক্ষেপ আমরা দেখতে পাই। যেমন ধরো যে তুমি হাইড্রোজেন সালফাইড যদি যোগ করো জিঙ্কের কোনো লবণের মধ্যে, যেমন জিঙ্ক ক্লোরাইড, তাহলে দেখা যাবে এখানে জিঙ্ক সালফাইডটা অধক্ষিপ্ত হয়ে যাচ্ছে, সহজেই অধক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তার মানে জিঙ্ক সালফাইডের অধক্ষিপ্ত হওয়ার প্রবণতা বেশি। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে আজকে বেশ কিছু প্রশ্ন ব্যাখ্যাসহ দেখলাম। এভাবে আমরা আরও কিছু প্রশ্ন দেখতে থাকব। এই চ্যাপ্টার থেকে আমার টার্গেট আছে ইনশাল্লাহ প্রায় 300-র মতো প্রশ্ন বিভিন্ন বোর্ডের এবং বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় এসেছে, সেগুলো নিয়ে আমরা ক্রমান্বয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আমরা সিকিউ প্রশ্ন নিয়েও এখানে আলোচনা করব। তোমাদেরকে আবারও বলছি, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ডাউনলোড করে রাখবে। ডাউনলোড করে রাখলে যখন সমস্যা হবে তখনই দেখে নিতে পারবে। অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েটের পড়া অনেক বেশি, যেটা তোমরা আসলে অনেকেই ফিল করতে পারো না। যখন ফিল করতে পারো তখন আসলে সময় থাকে না। মনে রাখবে, এই সময়টা যত পরিশ্রম করবে, একটু মনোযোগী হবে, ভবিষ্যতে খুব ভালো জায়গায় গিয়ে খুব ভালো কিছু করার সম্ভাবনা তত বেড়ে যাবে। আর এই সময়টা হেলায় ফেলায় যদি নষ্ট করো তাহলে কিন্তু ভবিষ্যতে ভালো কোথাও চান্স পাওয়া টাফ হয়ে যাবে। প্রাইভেট ইউনিভার্সিটির চেয়ে পাবলিক ইউনিভার্সিটি পড়তে পারলে সব দিক দিয়ে লাভবান হওয়া যায়, সব দিক দিয়ে। সেটা এখন বুঝবে না, সেটা ভবিষ্যতেই বুঝতে পারবে। তো সময়টাকে কাজে লাগাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।